তাহলে কটা পর্যন্ত টাইম নিতে পারবেন? আমি তো 4টে পর্যন্ত নিতে পারবো, অসুবিধা নেই, কিন্তু আপনার time দিতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেই সত্তার প্রশংসা যিনি সৃষ্টির শুরুতে তার অসীম শক্তিশালী আত্মার কিছু অংশ পৃথক করে দিয়ে যে নাফসুন ওয়াহিদা সৃষ্টি করেছিলেন, সে নাফসুন ওয়াহিদা থেকে মহাবিশ্বের সকল সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। এবং সেই নাফসুন ওয়াহিদা থেকে উনি যে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরে সময় নিয়ে অত্যন্ত পরিকল্পিতভাবে সুনিপুণভাবে এবং অটোমেশন সিস্টেম ডেভেলপ করে সৃষ্টি করেছেন, যাতে উনাকে বিশ্ব জগতের সমস্ত পরিচালনা খুব সুন্দরভাবে করা সহজ হয়। এবং তার সেনাবৃন্দ যারা ছিল, ফেরেশতা বা মালাক, তাদের সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাজের দায়িত্ব দিয়ে এই বিশ্ব মহাপরিচালনা করা সহজ হয়। সেই সত্তা আল্লাহর প্রশংসা করে তারপরে আমাদের নবী মোহাম্মদ সাল্লামের প্রতি সালাম ও দরুদ বর্ষণ করার পর আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেয়েদের তলপেটের কিছু সমস্যা, বিশেষ করে পিসিওএস এর সমস্যা, যেটা বর্তমানে আমাদের অনেক বেশি। ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, শুধু একটা ক্রোমোজোম ছেলেদের ক্ষেত্রে আলাদা হওয়ার জন্য আমাদের ক্রোমোজোম সংখ্যা কটা? 46টা, তাই তো? 23 জোড়া। তার মধ্যে 22 জোড়া ক্রোমোজোম হচ্ছে সোমাটিক। সোমাটিক মানে দেহের বিভিন্ন কোষের বিভিন্ন কাজের জন্য, তৈরির জন্য দরকার। বাকি 1 জোড়া ক্রোমোজোম যেটা এক্স ওয়াই বা এক্স এক্স, যেটা আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন। যদি আমাদের মায়ের পেটের মধ্যে বাবার ওয়াই ক্রোমোজোম যদি বাচ্চার মধ্যে ধারণ করা হয়, তাহলে ছেলেটা বাচ্চা হবে। আর যদি ওয়াই ক্রোমোজোম না থাকে, এই ওয়াই ক্রোমোজোম থাকার জন্য এস আর ওয়াই বলে একটা জিন তৈরি হয়, যে জিনটা এস আর ওয়াই বলে একটা জিন তৈরি হয়। এস আর ওয়াই বলে একটা জিন তৈরি হয়, যে জিন মায়ের পেটে যখন ওই নিষিক্ত হলো, যখন নিষেক হয়, ছেলেদের যে শুক্রাণু তার মধ্যে কয়টা ক্রোমোজোম থাকে? 23টা। ঠিক আছে, 23টা। এটা হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম। এটা কি থাকে 23টার মধ্যে? তোমার হচ্ছে এক্স ওয়াই, হয় তো ছেলেদের? হয় শুক্রাণুর মধ্যে ওয়াই থাকবে, নাহলে এক্স থাকবে। হয় ওয়াই থাকবে, নাহলে এক্স থাকবে। কোষটা এরকম, একটা কোষ ধরো 60 সেলের শুক্রাণু তৈরি হয়, এখানে 23টা ক্রোমোজোম রয়েছে। ধরো 23 নম্বর জোড়া যেটা ক্রোমোজোম ছিল সেটা এক্স ওয়াই ছিল, হ্যাঁ, এটা এক্স ওয়াই। এটা 22টা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, সেম। কিন্তু
নম্বরে এসে একটা এক্স একটা ওয়াই তৈরি হলো, তাহলে এটা ভেঙে গেল, এটা একটা কোষ তৈরি হলো, এটা একটা কোষ তৈরি হলো। এটা শুধুমাত্র মায়োসিস যখন হয়, মিওসিস, হ্যাঁ মায়োসিস, মাইটোসিস আর মায়োসিস আছে না, এই যখন সেল ডিভিশন হচ্ছে সেই সময় একটা কোষ এক্স থাকবে, একটা কোষে ওয়াই থাকবে। তাহলে শুক্রাণুর মধ্যে ধরুন 4 কোটি শুক্রাণু আছে, 5 4 কোটি শুক্রাণু আছে, তার মধ্যে দেখা গেল হাফ এক্স আছে হাফ ওয়াই আছে। আর মেয়েদের ডিম্বাণু থেকে যে ডিম্বাণু তৈরি হচ্ছে ওভাম থেকে, ওভারি থেকে, তার মধ্যেও 23টা থাকবে। যেহেতু মেয়েদের দেহের মধ্যে ওয়াই ক্রোমোজোম থাকে না, সবগুলোই এক্স থাকে। বোঝা গেল? তাহলে যখন মেয়েদের এক্স আর ছেলেদের এক্স যদি মিশে, তাহলে এক্স এক্স কোষ তৈরি হয়। আর যদি মেয়েদের এক্স আর ছেলেদের যদি ওয়াই মিশে, তাহলে এক্স ওয়াই তৈরি হবে। তাহলে পেটে মেয়েদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে যদি দুটো, একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলে যদি যে কোষটা তৈরি হবে সেটা মেয়ে হবে, অথবা শুক্রাণু এবং ডিম্বাণু মিলে ছেলে হবে। যদি ওয়াই থাকে ছেলে হবে, দুটোই এক্স হলে মেয়ে হবে। এই দুটো হ্যাপ্লয়েড ক্রোমোজোম যখন একসঙ্গে মিলিত হলো, তখন সেই কোষটা কি কোষ তৈরি হলো? ডিপ্লয়েড কোষ তৈরি। এটা কোথায় হয়? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ছবিটা কই? ধরুন এটা সার্ভিক্স, এটা ইউটেরাস, এটা ফ্যালোপিয়ান টিউব, এটা ওভাম, এটা রাইট ওভারি, এটা লেফট ওভারি, এটা ভ্যাজাইন। যখন ইন্টারকোর্স হয় তখন এখানে ধরুন সিমেন্টটা জমা হলো, এই সিমেন্টটা 72 আওয়ার্স বেঁচে থাকে। ভ্যাজাইনাল পিএইচ হচ্ছে অ্যালকালাইন। এই অ্যালকালাইন পিএইচ এর মধ্যে স্পার্ম 72 আওয়ার্স বেঁচে থাকবে। 72 আওয়ার্স এর মধ্যে যদি এই জায়গাতে যদি নিষিক্ত হয়ে যায় ভালো কথা, না হলে কিন্তু বাচ্চা হবে না। তাহলে এখানকার পিএইচ মেনটেন করতে হবে 1 নম্বর, একে বাঁচিয়ে রাখার জন্য। আর দ্বিতীয় হচ্ছে মুভমেন্টটা ঠিক থাকতে হবে, স্পার্মের যে মুভমেন্টটা এটা ঠিক থাকতে হবে। এ ছুটে এদিকে যাবে, এদিক দিয়ে গিয়ে এইখানে, অথবা এদিকে এইখানে যাবে। 4 কোটির মধ্যে রাস্তায় লড়াই করতে করতে একজন পৌঁছাবে, একজন পৌঁছাবে এইখানে। ডিম ফুটবে, কখন ফুটবে? মেনস্ট্রুয়াল সাইকেল পড়ানো তো, কোন কোন দিন ফুটবে? যেদিন মাসিক হবে ঠিক তার 16 দিন আগে। মানে এই যে ফলিকুলার ফেজ, পার হওয়ার পর ওভলিউশন ফেজ, লিউটিয়াল ফেজ অ্যান্ড স্প্রেডিং ফেজ, যখন মাসিকটা হয়ে যাচ্ছে। তো এই জায়গাতে যখন এফএসএইচ এলএইচ বাড়ছে, ইস্ট্রোজেন বাড়ছে। যখন এফএসএইচ এলএইচ খুব বেশি হবে ব্রেন থেকে, হাইপোথ্যালামাস থেকে যখন আসবে, পিটুইটারি থেকে, এই জায়গাতে কি তৈরি হবে? ডিম ফুটবে, ডিম ফুটে যাবে। এই ডিম ফুটবে, মুরগি থেকে, মুরগির ডিম থেকে বাচ্চা হয় তো নাকি? এমনি বাচ্চা হয়ে যাবে? কি করতে হয়? ওকে তা দিতে হয়, মানে মুরগিকে বসাতে হয়, সময় লাগে তো। তো এই যে ওভারি ডিম্বাশয় এইখানে 180টা, আর এই জায়গাতে 180টা ডিম আল্লাহ দিয়ে দিয়েছে।
এইখানে 180টা, এইখানে 180টা ডিম সৃষ্টিগত ভাবে আল্লাহ দিয়ে দিয়েছে। 180টাই থাকে। হ্যাঁ, এবার এই 180টা ডিম কি হবে, এ একবার ফুটবে, পরের মাসে এ ফুটবে, এ ফুটলো আবার এ ফুটবে, তাহলে একটা ডিম্বাশয়ে ডিম ফোটার মধ্যবর্তী টাইম কত? 2 মাস, তাই তো? বা দুটো মেনস্ট্রুয়াল সাইকেল। এখন এই ডিমটা যে ভিতরে বসে আছে, এখানে তা দিতে হবে, নাহলে ফুটবে না। মানে ও ধরো বীজ হয়ে আছে, একটা ধানের বীজ বা গমের বীজকে মাটিতে উপযুক্ত জল, বায়ু, সূর্যালোক না দিলে যেমন গাছ হয় না, সেরকম ভাবে এখানেও ওই ডিমটা ডিমই থাকবে, যদি গাছ হবে না যতক্ষণ না এখানে তা না দেওয়া যাবে। এই তা দেওয়ার সিস্টেম কি থেকে হয়? আমাদের ব্রেন থেকে GnRH, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন বলে একটা হরমোন তৈরি হয় হাইপোথ্যালামাস থেকে। সেই হাইপোথ্যালামাস থেকে হরমোনটা বেরিয়ে এসে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের অ্যান্টিরিয়র পার্টে উত্তেজিত করবে। সেখান থেকে বেরিয়ে আসবে FSH আর LH। এই দুটো হরমোন কি করবে? এই ডিমকে তা দেওয়ার কাজ করবে। এই ডিমটা আস্তে আস্তে বড় হবে, ম্যাচিওর হবে, আর এই ওভারিটাও আস্তে আস্তে ম্যাচিওর হবে, বড় হবে, মানে পরিণত হবে। যত পরিণত হবে এখান থেকে ইস্ট্রোজেন তত বাড়বে। ইস্ট্রোজেন কিন্তু এইখান থেকে তৈরি হয়, ইস্ট্রোজেন এই ব্রেন থেকে তৈরি হয়, ইস্ট্রোজেন মেয়েদের ওভারি থেকে তৈরি হয়। এছাড়াও আমাদের কিডনিতে যে মিডুলা পার্ট আছে, কর্টেক্স পার্ট আছে, সেখান থেকে তৈরি হয়, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে, মানে সুপ্রানাল গ্ল্যান্ড থেকে। তো এই ইস্ট্রোজেন যত পরিণত হবে ইস্ট্রোজেনও বাড়বে, ইস্ট্রোজেন তো বাড়বে। এবার ইস্ট্রোজেন কি করে? এ পরবর্তী স্টেপের জন্য মানে যাবতীয় জিনিসপত্র রেডি করে। এ তৈরি হচ্ছে, এখান থেকে এ তৈরি হচ্ছে, এ কি করে? এই রাস্তা, এই জিনিসটা, এই জিনিসটা তৈরি করে, যাতে পরবর্তীকালে বাচ্চা ধারণ করার পরে সেটাকে যেন মজবুত ভাবে ধরে রাখতে পারে। তাহলে ইস্ট্রোজেন কি করবে? আস্তে আস্তে এই এন্ডোমেট্রিয়াম গুলোকে বড় করবে, মোটা করবে, যাতে বাচ্চাটা ধারণ করা হয়। এখানকার শিরা উপশিরা গুলো খুলে যাবে, আস্তে আস্তে ফুলবে, এগুলো আস্তে আস্তে ফুলবে, মানে এন্ডোমেট্রিয়াল থিকেনিং তৈরি হবে। তাহলে এন্ডোমেট্রিয়াল থিকেনিং তৈরি হবে। এ কি করছে? ইস্ট্রোজেন করছে, এই হরমোনটা করছে। যখন এই ডিমটা এই হরমোনের প্রভাবে আস্তে আস্তে বড় হয়ে গেল, ঠিক 14 দিনের মাথায় বা 16 দিনের মাথায় এই ডিমটা এখান থেকে বেরিয়ে, এখান থেকে বেরিয়ে এখানে পড়ে গেল। হ্যাঁ, এইখানে থাকে, দাঁড়াও, এইখানে আমাদের যেমন ধরুন ওই এই JCB মেশিনে সেই মাটি তুলে না এইভাবে, তাই না? বা আঙুলে আমাদের কাজ কি? কোনো জিনিসকে আঁকড়ে ধরে রাখা। এইখানে যখন ডিমটা ফুটবে, এখানে ফিম্বরিয়া থাকে, আঙুলের মতো জিনিস থাকে, ও কি করবে? ক্যাচ করবে ফটাম করে। ডিমটা ক্যাচ করার পরে এইখানে গিয়ে ওয়েট করবে, এখানে ফ্যালোপিয়ান টিউবের এইখানে গিয়ে আটকে, এ ওয়েট করবে 72 ঘন্টা। 72 ঘন্টা পর নষ্ট হয়ে যাবে। এই 72 ঘন্টা আর এই 72 ঘন্টা যদি ম্যাচ হয়ে যায়, এ যদি ঠিকঠাক ভাবে এখানে পৌঁছাতে পারে, এখানকার পিএইচ, এখানকার এত রাস্তা, সবকিছু ম্যাচ করে, এবং এর ঠিকঠাক পরিণতি যদি ম্যাচ করে যায়, তাহলে এই দুটো জিনিস একসঙ্গে মিলিত হবে। এই দুটো হ্যাপ্লয়েড সেল, একটা হচ্ছে ওভাম, ওভা, আর একটা হচ্ছে স্পার্ম। মানে এটা হচ্ছে ডিম্বাণু, আর একটা হচ্ছে শুক্রাণু। এই ডিম্বাণু থাকে এক্স এক্স, মানে একটা এক্স থাকে,
একটা এক্স থাকে আর একটা ওয়াই থাকে, অথবা এক্স থাকে। তাহলে কি হবে, এটা 23টা ক্রোমোজোম, এটা 23টা ক্রোমোজোম যখন মিলিত হয়ে গেল তখন একটা ডিপ্লয়েড সেল তৈরি হবে, এমন একটা কোষ তৈরি হবে যেখানে 23 জোড়া ক্রোমোজোম থাকবে। এই যে ক্রোমোজোম, ক্রোমোজোম কি আগের দিন বলেছি, ক্রোমোজোম হচ্ছে নাথিং বাট দ্য ইনফরমেশন অফ এ স্পিসিস, অফ এ অ্যানিমাল, অফ এ এনি ক্রিয়েচার, লিভিং ক্রিয়েচার। কোড কম্পিউটারে সব আছে, উইন্ডোজ নাই বা সফটওয়্যার নাই, কম্পিউটার চলবে না। মোবাইলে সব আছে, অ্যান্ড্রয়েড সিস্টেম ডেভেলপ করা নাই, চলবে না। মোবাইল সব আছে কিন্তু অ্যান্ড্রয়েড নাই, চলবে? চলবে না। সেরকম ভাবে আমাদের বডির পুরো সিস্টেমটাকে কেমন হবে, আমার দেহের অঙ্গ কেমন হবে, গঠন কেমন হবে, আকার কেমন হবে, আকৃতি কেমন হবে, চুল কেমন হবে, চোখ কেমন হবে, সমস্ত কিছুর যে ইনফরমেশন প্রোগ্রাম যেখানে থাকে সেটা হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা আল্লাহ নিজে হাতে তৈরি করেছে, যেটা কেউ তৈরি করতে পারবে না, তৈরি করা সম্ভব না। আর এর মধ্যে যত তথ্য আছে তা যদি মানুষ জেনে যায়, মানুষ মানে প্রচুর জ্ঞানী হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ মাত্র 2% জানতে পেরেছে, এই জিনের মাত্র 2% জানতে পেরেছে, তাতেই আমাদের 27,000 জিন সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং তাতেই আমরা এত কিছু ডেভেলপ করতে পেরেছি। বাকি 98% আমরা জানি না, কিন্তু সমস্ত কিছু জানি। তাহলে যদি একটা মানুষের একটা কোষ থেকে যে ক্রোমোজোম গুলো বার করছি, সেগুলো যদি আমরা একসঙ্গে যত তথ্য আছে বার করতে পারি, যদি লেখা হয় বই আকারে, হিমালয় পর্বতের থেকেও বেশি হবে একটা কিতাব, এত তথ্য আছে। তাহলে এই 23 জোড়া ক্রোমোজোমে একটা কোষের মধ্যে সমস্ত তথ্য আছে যে আগামীতে এই কোষটা থেকে যে মানুষটা তৈরি হবে সে কেমন হবে, তার চোখ কেমন হবে, তার হাইট কেমন হবে, তার দেহ কেমন হবে, সে মেয়ে হবে না ছেলে হবে, তার স্বভাব কেমন হবে, তার আকৃতি কেমন হবে, সব কিছু ওর মধ্যে ভরা আছে, ক্রোমোজোমের মধ্যে ভরা আছে। তাহলে এই ক্রোমোজোমের বিভিন্ন সময় বিভিন্ন সজ্জা, বিভিন্ন বিন্যাস, বিভিন্ন রকম এক্সপ্রেশন, এইটা কিন্তু ডিপেন্ড করছে কোন মানুষ কি হবে। যেহেতু সমস্ত মানুষের একই, কিন্তু কোন সময় কে এক্সপ্রেস করবে, কোন সময় কে কাজ করবে, তার উপর ডিপেন্ড করবে কে কেমন মানুষ হবে। তাহলে এই 23 জোড়া ক্রোমোজোমকে একটা মিউজিশিয়ান যেভাবে বাজাবে সেভাবে গান উঠবে, সুর উঠবে। তাহলে এই 23 জোড়া ক্রোমোজোমকে বলা হয় কি, কি বলা হয়? এটা জিনোম বলে। এটাকেই যদি আমরা আরবি কোরআনের ভাষায় বলি, এটাকে 3 বলে। জিনোম 23 জোড়া ক্রোমোজোমের যে সন্নিবেশিত অবস্থা তাকে বলা হয় 3। মানুষকে 3 থেকে আল্লাহ সৃষ্টি করেছে। 3-এর বিভিন্ন এক্সপ্রেশন থেকে শুরু করে সৃষ্টি করেছে। 3 মানে মাটি না, 3 মানে এই ক্রোমোজোম, জিনোম হয়ে গেল। তাহলে এই শুধু একটা কোষ যখন তৈরি হলো, এই কোষটা এবার আস্তে আস্তে বড় হবে। তো কিভাবে বড় হবে, এই বুঝতে অসুবিধা হচ্ছে না ভুল লাগছে? হ্যালো, ওই যে হ্যাপ্লয়েড সেলটা তৈরি হলো, 46টা ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমটাকে বলা হয় 3। এ কি করবে, যে নিষিক্ত হলো ওই জায়গা থেকে, এই যে এই জায়গায় নিষিক্ত হলো,
এবার এখানে এইটুকু যেতে ওর মোটামুটি 12 ঘন্টা থেকে 72 ঘন্টা লাগবে। নিষিক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কি করবে? হ্যাঁ, এই কি করবে? ডিভাইড হতে শুরু করবে। এটা জলকণার মতো তৈরি হবে, জলবিন্দু। এর মধ্যেই একটা বৃহৎ আকারে চারিপাশে কভার তৈরি হয়ে গেল, সব জলে ভর্তি, আর এখানে কিছু কোষ, ড্রপলেট, মানে যেমন দেওয়াল থেকে যেমন জল যেমন ঠোপ ঠোপ করে পড়ে, উপর দিকে তাকালে যেমন লাগে, ওই রকম টাইপের মনে হয়। এটাকে বলা হয় লুৎফা। হলো, তাহলে এই জিনিসটা তৈরি হলো। এরপরে যখন এখানে চলে এলো, প্রথমে এখানে ইমপ্ল্যান্ট হলো ইস্ট্রোজেন হরমোন, যে তৈরি হয়েছিল বাচ্চাকে ধারণ করার জন্য, এই পুরো ম্যাটারটা তৈরি করেছিল। ঠিক আছে, তাহলে এখানে যে ইমপ্ল্যান্ট হয়ে গেল, ইমপ্ল্যান্ট হওয়ার সঙ্গে সঙ্গে এ তো ওখানে ধরে রাখতে হবে। এবার কি করবে? জলবিন্দুকে এখানে আটকে থাকবে না, এবার কি করতে হবে? একটা হুক তৈরি করতে হবে। হুক এইখানে কি করবে? হুকের মতো এখানে আঁকড়ে থাকবে এইভাবে। যদি দেখো চোখে মনে হবে জোক লেগে আছে, না আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু জোক লেগে আছে। এটাকে বলা হয় মুজগা। হলো, হ্যাঁ। এর মধ্যে যেতে যেতে এরকম হয়ে গেল, দিয়ে এখানে ইউটারাসে লাগলো। এ তো এখানে লাগতে পারবে না, এই জলবিন্দুকে এখানে লেগে থাকতে পারবে না, এখানে লাগতে গেলে জোকের মতো হতে হবে। বুঝলো? এবার আস্তে আস্তে বড় হবে, একটা কোষ থেকে কিন্তু বড় হচ্ছে, দেখো। গরম লাগছে? ফ্যান চালাবে? হ্যাঁ, ফ্যান চালালে শব্দ শুনতে হবে না, এই জন্য সমস্যা। এই বুঝতে বুঝতে কথা সমস্যা হচ্ছে, দেখেন একবার কথা সমস্যা হচ্ছে। মনে থাকবে, ভিডিও হবে তো। এবার এটা আরো বড় হবে, এই বড় হতে হতে এটা কি হবে? কখনো মাংস খেয়েছেন? গরু মাংস খেয়েছেন? চিবালে কি হয়? বসে বসে যায় না? এরকম চর্বিত, আরে মানে দাঁতে কামড়ালে যেমন মাংসের দাগ বসে যায়, সেরকম একটা মাংসপিণ্ড তৈরি হবে। এতক্ষণ মাংসপিণ্ড ছিল না, এবার একটা মাংসপিণ্ড তৈরি হলো, এটাকে বলা হয় আলাকা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ওই আলাক। ঠিক আছে, আলাকা তৈরি হলো। এই আলাকা স্টেজে আসার পরে এবার হবে ডিফারেন্সিয়েশন। এবার চোখ কোথায় থাকবে, নাক কোথায় থাকবে, মাথা কোথায় থাকবে, পা কোথায় থাকবে, মেরুদণ্ড কেমন হবে, কোন মানে হিউম্যান বডি ফরমেশনের জন্য বিভিন্ন অঙ্গের যে ডিফারেন্সিয়েশন, কিডনি তৈরি হওয়া, এতক্ষণ সব মাংসপিণ্ড হয়ে আছে, কিডনি তৈরি হওয়া, লিভার তৈরি হওয়া, নাড়ি তৈরি, যা কিছু তৈরি হওয়া সব এবার এর পরের স্টেজে তৈরি হবে। এরপরে এই জায়গাতে এবার বিভিন্ন ডিফারেন্সিয়েশন তৈরি হবে।
দিয়ে যে স্টেজটা তৈরি হবে বাচ্চার মতো, এগুলো মুখাল্লাক। এই মুখাল্লাক অত ফরম্যাট গাই তৈরি হয়ে গেল, মানে ফরম্যাট তৈরি হয়ে গেল। এবার তো শুধু বড় হবে, এবার শুধু এ বড় হবে আর কোনো কাজ নাই। বড় হয়ে মানুষ যদি হয় মানুষের মতো হবে, যদি ছাগল হয় ছাগলের মতো হবে, যদি গরু হয় গরুর মতো হবে, যদি গাছ হয় গাছের মতো হবে, যদি অন্য যে কোনো জীবজন্তু হয় তার মতো হবে। এই এরপরে হবে প্রাণী বা শিশু। তাহলে এতগুলো স্টেজ। আমরা মেডিকেল সায়েন্সে মেয়েদের ডিম্বাণু ছেলেদের শুক্রাণু নিয়ে সমস্ত রকম পরিবেশ তৈরি করার পরে বাচ্চা বাইরে তৈরি করা যায় কিনা এটা পরীক্ষা করা হয়েছে ছাগলের উপরে। ছাগলের মেয়ে ছাগলের ডিম্বাণু ছেলে ছাগলের শুক্রাণু নিয়ে বাইরের পরিবেশ দিয়ে তৈরি করা হয়েছিল। এটা 1970 সালে করা হয়েছিল। অদ্ভুত ভাবে সমস্ত পরিবেশ দেওয়ার পরেও এই মাংসপিণ্ড পর্যন্ত সব হয়েছে, সব ওকে, তো তারপরে কিছু তৈরি হচ্ছে না। তারপরে কি হচ্ছে, শুধু মাংসটাই বড় হচ্ছে। দেখা গেল একটা কোষ থেকে 10 কেজি মাংস তৈরি হচ্ছে, কিন্তু প্রাণী তৈরি হচ্ছে না। আসছি তাহলে মানুষ বা প্রাণী তৈরি করার জন্য একটা বিশেষ যন্ত্রের দরকার, যেটা আল্লাহ তৈরি করা। যেখানে আল্লাহ বলছেন আমি মানুষকে তৈরি করি এবং আমি নিজে হাতে তৈরি করি, এইখানে আপনি প্রমাণ পাবেন এই মাংসপিণ্ড পর্যন্ত সব তৈরি হচ্ছে অটোমেটিক্যালি, কিন্তু এখান থেকে কোন জিন এক্সপ্রেশন করে, কোন জিনের কিভাবে এক্সপ্রেশন করে মানুষ তৈরি হবে, এই যে জিন এক্সপ্রেশনের বিভিন্ন ভেরিয়েশন, তাকে বলে সুলালা। প্রত্যেকটা টার্ম মাথায় রাখবেন, এই কথাগুলো সব জায়গায় পাবেন না। মুসগা মুসগা আলাকা, এটা সুলালাতিন বা সুলালা বলা। হ্যাঁ, তাহলে সুলালা হচ্ছে একটা জিন, ক্রোমোজোম, অনেক কিছু আছে। আমার বুদ্ধি অনেক আছে, আমার বুদ্ধি প্রচুর, কিন্তু কোন কাজে কোন বুদ্ধিটা লাগাবো সেটা তো ঠিক না করলে তো কাজই ঠিক হবে না। তাহলে আমার জিনে সব আছে এই ক্রোমোজোমে, কিন্তু কোন জিন কোন সময় এক্সপ্রেস করব, কোন জিন কখন কাজ করবে, এই যে জিনিসটা এক্সপ্রেশন করা, এটাকে বলে সুলালা। আল্লাহ বলেছেন আমি সুলালা থেকে মানুষকে তৈরি করেছি। তাহলে জিন এক্সপ্রেশন যদি এইখানে আল্লাহ না করতেন, আল্লাহ নিজে হাতে যদি এই জিন এক্সপ্রেশনের মডেল যদি না করতেন, তাহলে কখনো এই মাংসপিণ্ড থেকে মানুষ তৈরি হতো না, এই মাংসপিণ্ড থেকে ছাগল তৈরি হতো না। তাহলে এইখানে বিশেষ হাত আছে কার? আল্লাহ। এটাই আল্লাহ সূরা নিসার 1 নম্বর আয়াতে বলেছেন। কি বলেছেন? আমি নাফসুন ওয়াহিদা থেকে মানুষ সৃষ্টি করলাম আদমকে, তার থেকে আমি জোড়া তৈরি করলাম। এরপরে সেই জোড়া থেকে তোমরা একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করবা। আর মেয়েদের আমি বিশেষভাবে জয়ন নারী তৈরি করেছি, যে জয়ন নারীতে আমি রাহাবা করি, মানে আমি আরোহণ করি, দিয়ে সেইখানে আমি পরবর্তী প্রজন্ম পরপর পরপর যে বাচ্চা আসবে সেটা আমি ব্যবস্থা করি। আল্লাহ যদি আরোহণ না করে, ঘোড়ার পিঠে যেমন আরোহী না চাপলে যেমন ঘোড়া যা কোথাও যাওয়া যাবে না, জয়ন নারীর মধ্যে যদি আল্লাহর এই এক্সপ্রেশনের জায়গায় যদি আল্লাহর হাত না থাকে, তাহলে সেইখানে বাচ্চা আসবে না। এই প্রথম আয়াতে কিন্তু আল্লাহ জরায়ু নারীর গুরুত্ব বোঝাতে চেয়েছেন, যে মেয়েদের কত গুরুত্বপূর্ণ কাজ। তাহলে সমাজের মধ্যে, দেশের মধ্যে, সৃষ্টিগুলোর মধ্যে মেয়েদের বিশেষ গুরুত্ব রয়েছে কিন্তু জরায়ুর জন্য। যে জরায়ুটার মেয়ে বলে না, যে কোনো প্রজাতির স্ত্রীদের জন্য, মানে এই জরায়ু নারীর বিশেষ গুরুত্ব রয়েছে, যেখানে মাংসপিণ্ড থেকে সৃষ্টি তৈরি করার পিছনে যে জেনেটিক এক্সপ্রেশন সুলালা, সেটা করতে গেলে আল্লাহ রাহাবা করতে হবে, আল্লাহকে সেখানে স্পেশালি কাজ করতে হবে। আর সেটা আর্টিফিশিয়ালি কোনো মেশিনের যন্ত্রপাতিতে হয়, এরা আল্লাহ তৈরি করা যন্ত্র ইউটারাসেই হতে পারে।
এই জন্যই বাইরে কোনো প্রাণী তৈরি করা যায়নি ইউটেরাস ছাড়া। এমনকি দেখবেন যারা আর্টিফিশিয়াল বাচ্চা কাচ্চা নেয়, আইভিএফ করে, মেয়েদের ছেলেদের শুক্রাণু ডিম্বাণু নিয়ে বাইরে হয়তো বড় করলো, নিষিদ্ধ করলো, কিন্তু তারপর আলটিমেট সে মায়ের পেটে ঢুকাতে হয় বাচ্চাটা হয়। বোঝা গেল? তাহলে এই হচ্ছে মানুষ সৃষ্টি। তাহলে এই মেয়ে তৈরি, মেয়েদের বিশেষ গুরুত্ব রয়েছে। তাহলে কজন মেয়ে জানে তার নারীর গুরুত্ব? একটা মেয়ের, মহিলার গুরুত্ব এই ইউটেরাসের জন্য কজন মেয়ে জানে? এই কজন মেয়ে ইউটেরাসের গুরুত্ব নেয়? কিছু হলে ধপাধপ ওসিপি ট্যাবলেট খায়, কিছু হলেও তোমার ইয়ে করে দেয়, ওই যে বাচ্চা বন্ধ করার বিভিন্ন রকম সিস্টেম, কপারটি, এদা সেদা যা কিছু সব লাগায়। ওই জিনিসটার কতটুকু গুরুত্ব আছে সেটা মানুষ কি করে? এই জিনিসটা কিন্তু প্রাকৃতিক ভাবে আল্লাহ দিয়েছেন বলে পেয়ে গেছি, কোনো দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না সেরকম হয়ে গেছে। এটা যে কত ইম্পর্টেন্ট এবং ভেরি সফিস্টিকেটেড ম্যানার আল্লাহ যে তৈরি করেছেন, এটা ছাড়া মানুষ তৈরি হওয়া সম্ভবই না। তার গুরুত্ব কিন্তু আমরা দিতে পারছি না। তাহলে মানুষ সৃষ্টি হলো। হ্যাঁ, তা বলতে হবে না। তাহলে এইখানে সৃষ্টি হলো মেয়েদের প্রজনন তন্ত্র। এই প্রজনন তন্ত্রকে ঠিকঠাক ভাবে কাজ করার জন্য যে হরমোনের দরকার, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, নেফেস, এগুলো ক্লাস হয়েছে। এই প্রজনন তন্ত্রে কিছু সমস্যা বর্তমানে আমাদের দেহের মধ্যে, আমাদের মেয়েদের মধ্যে প্রচুর দেখা দিচ্ছে। বিশেষ করে ওই ভ্যাজাইনাতে যদি ইনফেকশন থাকে, পিএইচ কমে যায় বা অ্যাসিডিক হয়ে যায়, এই ব্যাকটেরিয়া ইনফেকশন, ফাঙ্গাস ইনফেকশন, প্রোটোজল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন হওয়ার জন্য বিভিন্ন রকম সাদা স্রাব হয়। সেকেন্ড হচ্ছে এখন সার্ভিক্সের ক্যান্সার হচ্ছে প্রচুর গাইনিতে। সার্ভিক্সের ক্যান্সারের জন্য এখন টিকাও আসছে, কিন্তু টিকা দিয়ে কিছু হবে না। আলটিমেট যেটা টিকা দিয়ে যে প্রমাণ পাওয়া গেছে তাতে এফিকেসি কতদিন সেটা বলা যাবে না। আর ইউটেরাসের বলে অনেক রকম সমস্যা, ইউটেরাস বেশি বেশি ফুলে যাচ্ছে। কি কি সমস্যা হয় এটা দেখাই, বুঝবে এটা? কই গো, এটা ইউটেরাসে কি হয়, এইটা মোটা হয়ে যায়, বেশি বেশি মোটা হয়ে যায়, একে বলা হয় বাল্কি ইউটেরাস। হ্যাঁ, বাল্কি ইউটেরাস। এটা সার্ভিক্স। এই সার্ভিক্স, এখানে ইনফ্লামেশন হতে পারে, ইনফেকশন হতে পারে, একে বলা হয় সার্ভিসাইটিস। অনেক সময় এগুলো ক্যান্সারও হয়। এই ভ্যাজানাল ওয়ালে কি হতে পারে, ইনফেকশন হতে পারে, দিয়ে ভ্যাজানাইটিস, লিকোরিয়া এই জাতীয় জিনিস হয়। এগুলো আমরা আজকাল আলোচনা করবো না। এইসব অসুখগুলো হয়, এগুলো হলে কি হয়, মাসিকে মেয়েদের অনেক রকম সমস্যা হয়। মাসিক ঠিক মতো হয় না, মাসিকের সাথে তলপেটে ব্যথা করতে পারে, সাদা স্রাব হতে পারে, মানে অনেক রকম প্রবলেম হয়, ব্লিডিং বেশি হতে পারে। আমরা যে জিনিসটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে এইটা। একটা ওভারি এরকম গোল হয়ে আছে, এখানে প্রচুর ডিম আছে। প্রতি মাসে একটা ডিম বেরোবে, বের হওয়ার সময় দেখতে পাচ্ছে যেখানে বেরোতে পারছে না ঠিক মতো, আটকে দিয়েছে, কেউ কেউ আটকে দিয়েছে, বা এই ওভারিটা প্রচুর ফুলে গেছে। ছোট ছোট, যেমন আগুনের ছাকা লাগলে কি হয়, খোসা লাগে। যখন আগুনের ছাকা লাগে তখন চামড়াটা খোসা লাগে না, এর ভিতরে কি লাগে, জল ধরে যায়। এরকম চারিপাশে জল ধরে গেছে।
এই যে জল ধরে গেল একটা জিনিস, এখানে জল ধরে গেল, এটা বলা হয় সিস্ট। তাহলে ওভারই চারিপাশে যদি একটা সিস্ট হয় তাহলে সিঙ্গেল সিস্ট, আর অনেকগুলো থাকলে তাকে পলিসিস্ট বলে। তাহলে অনেকগুলো সিস্ট যখন একটা ওভারিতে থাকবে এবং সেখান থেকে যা যা সমস্যা একটা মেয়ের দেহে তৈরি হবে, অনেকগুলো সমস্যা একসঙ্গে মিলে তাকে করলে সিন্ড্রোম বলা হয়। তাহলে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, তাহলে পিসিওএস, পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। দেহের মধ্যে অনেকগুলো সমস্যা তৈরি হলো, তার জন্য সিন্ড্রোম। যেহেতু ওভারি থেকে হচ্ছে ওভারিয়ান, আর অনেকগুলো সিস্ট আছে বলতে পলিসিস্টিক। ঠিক আছে, তাহলে এই যে সিস্ট তৈরি হলো এবং সিন্ড্রোম কি কি হতে পারে? তাহলে এক নম্বর, ডিমটা ফুটে বেরিয়ে আসতে পারছে না। ডিমটা ফুটে বেরিয়ে আসতে না পারলে এখানে বাচ্চা হওয়ার সম্ভাবনা কমে যাবে, এই ইনফার্টিলিটি, বাচ্চা আসবে না সহজে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যেহেতু এখানে সিস্ট হয়েছে, তাহলে কি হবে? মেয়েদের তলপেটে ব্যথা করবে, তলপেট ফুলে যাবে। অনেক সময় এখানে ব্লিডিংও হয়, প্রচুর হিমালজিক সিস্ট তৈরি হয়, রক্তপাত হয়ে যায়, হিমালজিক সিস্ট হবে। এবং থার্ড হচ্ছে যদি এটা অনেক বড় হয়ে যায়, তলপেটটা ফুলে যাবে এবং সেখানে অনেক বড় মাস তৈরি হবে, টিউমার হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে এই যে সিস্ট কেন হলো, সিস্ট কেন হলো? যে কোনো জায়গায় ইনফ্লামেশন হওয়ার জন্য সেখানে কাউকে অ্যাটাক করতেই হবে। আপনার সাথে আমার যুদ্ধ তখনই লাগবে যদি আপনি আমাকে মারেন বা আমি আপনাকে মারি। তো এখানে নর্মালি কাজ করছিল সুস্থভাবে, হঠাৎ করে কেউ এসছে, একে অ্যাফেক্ট করেছে, একে কামড়ানো শুরু করেছে। এ যখন কামড়াবে, যে কোনো ভাইরাস যখন কামড়াবে, সেখানে কোষের মধ্যে ঢুকে যাবে। কোষের মধ্যে ঢুকে গিয়ে, আগের দিন দেখাই, একটা কোষ আছে, এই কোষের মধ্যে একটা ভাইরাস ঢুকছে, একটা ভাইরাস ঢুকছে, গায়ে এসছে। ব্যাকটেরিয়া যেমন কোষের মধ্যে ঢুকতে পারে না, কিন্তু ভাইরাস ঢুকতে পারে। ভাইরাস ঢুকে যাবে, ঢুকে গিয়ে এই কোষের নিউক্লিয়াসকে হাইজ্যাক করবে, এই কোষের মধ্যে প্রচুর বেড়ে যাবে এবং এই কোষকে ডিস্ট্রাকশন করবে, বলে আরো অনেক বড় বেড়ে গেল, আবার পরবর্তী কোষকে অ্যাটাক করবে। কিন্তু এই কোষটা কি করবে? এই ভাইরাস যখন টিএলআর7 রিসেপ্টর দিয়ে ব্লক হয়ে যাবে, চলে আসবে ভিতরে, তাহলে এই কিছু প্রোটিন তৈরি, কেমোকাইন, তারপরে হচ্ছে তোমার লিকোট্রাইন, IL6 IL1 তৈরি করবে। এইগুলো আশেপাশের কোষগুলোকে সতর্ক করবে যে ভাইরাস দ্বারা এফেক্টেড হয়েছে, তোমরা বেঁচে থাকো। এই কোষ যখন পুরো কোষকে, এই ভাইরাস কোষ যখন পুরো কোষকে অ্যাটাক করবে, এবং এই কেসগুলো কি করে বাঁচার জন্য কোষের বাইরে MSC ক্লাস 1 প্রোটিন ফ্ল্যাগ দিয়ে আমাদের সিস্টেমে যত সেল আছে, নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল, ডেনড্রাইটিক সেল, বি সেল, এগুলোকে জানাবে। ফলে ও কি করবে? এই কোষটাকে পুরো সাইটোটক্সিক ইমিউনিটি বা T8 সেল মিডিয়েটেড সেল ডিস্ট্রাকশন করবে, মানে এখানে পুরো ধ্বংস হয়ে যাবে। মানে ওভারির এই কোষগুলা যেখানে অ্যাটাক করেছে, ও পুরো নষ্ট হয়ে যাবে, ডিস্ট্রাকশন হয়ে যাবে। ফলে এই ডিস্ট্রাকশনের জায়গায় আদার্স ফ্যাগোসাইটিক সেলগুলো এসে একে কভার করবে, কভার করে এখানে মেমব্রেন টাইপের লিকুইড ফর্মেশন করবে, মিউকাস তৈরি হবে, ফলে কভার হয়ে যাবে। এই যে সেল অ্যাটাক করছে, তাহলে এই অ্যাটাক করছে কে? এফস্টেন বার ভাইরাস, এফস্টেন বার ভাইরাস।
এই ভাইরাসটাকে অ্যাটাক করছে, ফলে নষ্ট হচ্ছে আস্তে আস্তে। এখন আমরা আগে ক্লাস করেছি এই ভাইরাসটা অনেকগুলো জিনিসে বাড়ে, হরমোনে বাড়ে, কেমিক্যালে বাড়ে, তারপরে গমে বাড়ে, তারপরে হচ্ছে মিল্কে বাড়ে, প্রোটিনে বাড়ে, ফ্যাটে বাড়ে। যদি এই জাতীয় জিনিস আমার দেহের মধ্যে ঢোকে তাহলে এ বাড়বে। তাহলে যখন মাসিক হয়, মাসিকের সময় কি বলেছি, যখন ডিম ফুটে এফএসএইচ বাড়ে, এলএইচ বাড়ে, ইস্ট্রোজেন বাড়ে। এই হরমোন গুলো কি অ্যাকচুয়ালি স্টেরয়েড হরমোন। তাহলে স্টেরয়েড হরমোন গুলো কি করবে, এই ভাইরাসকে কি করবে, বৃদ্ধি করবে, বৃদ্ধি করবে ও শক্তিশালী করবে। যদি শক্তিশালী করে তাহলে একে চুপচাপ বসে থাকবে, আরো বেশি অ্যাটাক করবে, আরো বেশি অ্যাটাক করবে, মানে আরো বেশি সেল ডিস্ট্রাকশন হবে, ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন মানে কি জানি আমরা, ইনফ্লামেশন মানে কি, কে বলতে পারবে? প্রদাহ। ফ্লেম মানে কি, ফ্লেম মানে আগুন, ফ্লেমেশন মানে আগুন ধরানো, ইনফ্লেম মানে আগুন ধরানো, মানে যেখানে আগুন ধরে গেছে আর কি। আপনার চামড়াতে আগুন ধরে গেছে, কি কি হবে? হ্যাঁ, ব্যথা হবে, ফুলে যাবে, লাল হবে, গরম হবে, আর ওখানকার জায়গা কাজ করবে না। তো পাঁচটা জিনিস যদি থাকে তাহলে সেখানে ইনফ্লামেশন হবে। তাহলে এখানে যখন ইনফ্লামেশন হচ্ছে মানে এখানে কি হবে, জায়গাটা ফুলে গেছে, ভিতর দিয়ে যদি দেখি মাইক্রোস্কোপে দেখা যাবে লাল হয়ে গেছে, এখানে যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে, আর এখানকার নর্মাল যে ফাংশন নষ্ট হয়ে গেছে। তাহলে মাসিকের সময় যেহেতু এই ভাইরাসের অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, ফলে পিসিএস থাকা যে কোনো মেয়েদের যখন মাসিক হবে, মাসিকের সময় এই হরমোন বেশি থাকবে, এ বাড়বে মানে অ্যাটাক বাড়বে। তাহলে মাসিকের সময় পিসিএস থাকলে অবশ্যই অবশ্যই সেই মেয়েদের তলপেটের এদিকে আর এদিকে দেখা যাবে। তাহলে মাসিকের সময় তলপেটে ব্যথা হওয়াটা পিসিএস হওয়ার বিশেষ লক্ষণ। মাসের সময় তলপেটের প্রচন্ড যন্ত্রণা হওয়া পিসিএস হওয়ার বিশেষ এবং প্রধান লক্ষণ। হ্যাঁ, বিবাহিত হোক বা অবিবাহিত হোক। এখন তাহলে এই যে পিসিএস ব্যথা হলো, বাচ্চা আসছে না, এবং যেহেতু হরমোনের গন্ডগোল হয়ে গেছে, মানে এইটা যদি এই ওভারি থেকে তো বললাম যে ইস্ট্রোজেন তৈরি হয়, এবং এই ইস্ট্রোজেনটা এইগুলোকে তৈরি করে বাচ্চা ধরা করার জন্য, তাই তো? তাহলে এ যদি গন্ডগোল হয়ে যায় তাহলে কি ইস্ট্রোজেন ঠিক মতো তৈরি করতে পারবে? তাহলে যে মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকেলের যে সাইকেল রয়েছে, এই যে এইভাবে বাড়ছে, এইভাবে এইভাবে বাড়ছে, এইভাবে এইভাবে বাড়ছে একটা হরমোন, প্রজেস্টেরন এইভাবে বাড়ছে, এই যে এই সাইকেলটা, তাহলে এই হরমোন ঠিক মতো না থাকার জন্য এই মেনস্ট্রুয়াল সাইকেলের ঠিক ছন্দ থাকবে, থাকবে না। মানে সাইকেলের যে ছন্দ সেটা নষ্ট হয়ে গেছে। তাহলে ইরেগুলার মেনস্ট্রুয়েশন হবে, দেখা গেলো 3 মাস পর পর মাসিক হচ্ছে, বা 6 মাস পরে একবার মাসিক হচ্ছে, তারপর আর মাসিক হচ্ছে না, বা দু সপ্তাহ পর পর মাসিক হয়ে যাচ্ছে, মানে মাসিকের যে নিয়মিত ছন্দ এটা নষ্ট হয়ে যায়। তাহলে পিসিএস হলে তার 1 নম্বর হচ্ছে ব্যথা হবে, বাচ্চা আসতে কষ্ট হবে, মাসিকের গন্ডগোল হবে, বাচ্চা ধারণ করতে কষ্ট হবে। আর ইস্ট্রোজেন হরমোন কম থাকার জন্য সেই মেয়েদের সেক্সুয়াল চাহিদাও কমে যাচ্ছে, ঠিক আছে, তার যে ডিজায়ার সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে এতগুলো জিনিস তোমার পিসিএস এর সঙ্গে রিলেটেড। তাহলে পিসিএস হওয়ার জন্য রুট কারণ কি বললাম, কিন্তু বর্তমানকালে পিসিএস সমস্যা হলে আমরা কি দিই, ইস্ট্রোজেন হরমোনের সাপ্লিমেন্ট দিই। ইস্ট্রোজেন হরমোন বাইরে থেকে খাওয়াই, ওসিপি ট্যাবলেট, হ্যাঁ, ওই যে অনেক অনেক রকম ট্যাবলেট পাওয়া যায়, সেগুলো খাওয়াই। খেলে কি হয়, এই হরমোনটা কিছু রিপ্লেস হয়, তাহলে ছন্দটা একটু আসে। যখনই বন্ধ করবো মাসে মাসে একটু মাসিকটা হয়, ব্যথা হয়তো খুব একটা যায় না, কিন্তু এইখানকার গোড়ার যে সমস্যা সেটা নির্মূল না হওয়ার জন্য
ওই পেশেন্ট কিন্তু পরিপূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে না। বলে মালাডি আর অনেক কিছু আছে খাওয়ায়। তাহলে বাইরে থেকে এই হরমোন খাওয়া, বিশেষ হলে হোক বা এখানকার সমস্যা হলে খাওয়া প্রাথমিকভাবে সাময়িকভাবে ভালো মনে হলেও, একটু সুস্থতা মনে হলেও, কিন্তু আলটিমেট পুরো সিস্টেমে ঠিক করার জন্য কিন্তু কাজে না। হ্যাঁ, আচ্ছা, এটা তোমাদের বলে দিলাম। এই যে এই যে ফুলে গেছে, দেখছো? তাহলে পিসিএস এর সমস্যার সমাধান কি করে করবো? এত কিছু যে হলো, তাহলে সমাধান কি হবে? তাহলে প্রথম হচ্ছে, প্রথমে হরমোনের ট্রিটমেন্ট কোনোভাবেই করবো না। প্রথম হচ্ছে আমি তার ওই ভাইরাসটাকে নষ্ট করবো। ভাইরাসকে নষ্ট করার জন্য আমি ক্যাটস্ক্লোয়া, জাইটাস, গোল্ডেন সিল অনেক কিছু আছে। আর যেহেতু এই ভাইরাসকে উত্তেজিত করতে পারে স্ট্রেস, মানসিক দুশ্চিন্তা, প্রাকৃতিক মানে বাইরের ওষুধ, মানে হরমোন জাতীয় ওষুধ, ওগুলো অ্যাভয়েড করতে হবে। আর দেহের মধ্যে অন্য অন্য সমস্যা, এই যাদের এই পিসিএস এর সমস্যা আছে, পিসিএস এর সমস্যা এস্টেন ভাইরাস থার্ড স্টেজে করে, সেকেন্ড স্টেজে করে। এটা পড়ো, বুঝতে পারবে। এই যে, এটা পড়ো, একজন পড়ো তো। জীবাণুটি অনুপ্রবেশ হলে 4টি স্টেজে দেহের উপর প্রভাব ফেলতে শুরু করে। প্রথম, অনেকাংশে এই স্টেজে মনোনিউক্লিওসিস ঘটায়, মানে মুখে এই যে ঘা ফা, জট্টুটা হয়, টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস হয়, ও আপার রেসপিরেটরি ট্রাক্টের সাধারণ সমস্যাগুলো ঘটায়, সর্দি কাশি এগুলো। এক্ষেত্রে কোফ্যাক্টর স্ট্রেপ্টোব্যাকটেরিয়া সবসময় থাকে, স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া থাকে। এই স্টেজ অতিক্রান্ত হলে হোস্টের ইমিউনিটির শক্তি অনুযায়ী, মানে আমার দেহের ইমিউনিটির শক্তি অনুযায়ী, জীবাণুটি গ্রেট লিম্ফ্যাটিক অর্গান, মানে লিভার এবং স্প্লিনে ডরম্যান্ট স্টেজে থাকে। ঠিক আছে? এই অবস্থায় কোনো সিমটম বা সমস্যা থাকবে না। বই আছে, বই আছে। ওই অবস্থা 0 থেকে 15 বছর থাকতে পারে, যদি তার দেহের ইমিউনিটি ভালো হয়, শক্তভুক্ত হয়, ভালো খাওয়া দাওয়া করে। এই প্রথম স্টেজে ওই ভাইরাসটা 10 থেকে 15 বছর থাকতে পারে ইমিউনিটির সপক্ষে। আবার কোনোদিনই পরবর্তী স্টেজে নাও যেতে পারে, ওরকম থেকে গেল। পুরোটাই নির্ভর করছে যে দেহে এফেক্ট করেছে, ইনফেক্ট করেছে, সে দেহের ইমিউনিটি এবং সে কিভাবে লাইফস্টাইল বিয়ার করছে তার উপর। দ্বিতীয় ধাপে কি হয়, এই স্টেজে জীবাণুটি লিভার এবং স্প্লিনে কোয়ালিফাইড, লিভার এবং লিভারের মধ্যে, স্প্লিনের মধ্যে বড় হতে শুরু করে এবং অর্গানগুলোকে স্ট্যাগনেট ও ম্যাল ফাংশনাল দেয়, মানে লিভার এবং লিভারের স্প্লিনের কাজগুলোকে স্তীমিত করে দেয়, হেপাটোমেগালি করে, প্রিফ্যাটি লিভার, কনজেস্টেড লিভার, হিস্টোহেপাটাইটিস তৈরি করে। তাহলে একটা পেশেন্টের যখন পিসিওএস এর সমস্যা হচ্ছে, তখন কিন্তু তার লিভারের সমস্যা থাকতে পারে। বাইলের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কমে গেলে ধীরে ধীরে পেটের যাবতীয় সমস্যার সূত্রপাত হয়, আগের দিন আলোচনা করেছি। লিম্ফ্যাটিক্স এবং ব্লাড সার্কুলেশনের মাধ্যমে ওই জীবাণুটি লেস ইমিউন এরিয়াগুলোতে জমা হতে শুরু করে, মানে আমাদের ইমিউনিটি যেখানে কম সেখানে জমা হতে শুরু করে। তার মধ্যে প্রজনন অঙ্গ, বিশেষ করে মহিলাদের অ্যাডনেক্সা, ওভারি, ইউটেরাস, ভ্যাজাইনা, ব্রেস্ট প্রভৃতি বেশি করে জমতে থাকে। অনেক সময় দেখবে মেয়েদের মাসিকের সময় ব্রেস্টেরও ব্যথা হয়, ফাইব্রোআডেনোসিস হয়, এই একই জিনিস। কারণ এই অঙ্গগুলির উপর স্টেরয়েড হরমোন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন প্রভৃতি বেশি পরিমাণে থাকে। আবার যে কোনো স্টেরয়েড ওই জীবাণুর অত্যন্ত প্রিয় ফুড, ফলে ওই অঙ্গগুলো এসে ভাইরাসটি বৃদ্ধি পেতে শুরু করে। উপরন্তু হেভি মেটাল এক্সট্রা থাকলে তো আর কোনো কথাই নাই, ব্যাস এর প্রকাণ্ড আক্রমণ ও অত্যাচার শুরু হয়ে যায়। জেনারেলাইজড সেল মিডিয়েটেড ইমিউনিটি, লোকাল অর্গান লিম্ফ্যাটিক স্পেসিফিক ইমিউনিটি প্রতিরোধ ও যুদ্ধে নেমে যায় দেহ অর্গানকে ওই কালপ্রিটের অত্যাচার থেকে বাঁচাতে, মানে ওই জীবাণু থেকে ওই অঙ্গটাকে বাঁচানোর জন্য একটা ইমিউনিটিক্যাল যুদ্ধ হয়। এই যুদ্ধের একটা স্পষ্ট স্পট হলো ওভারি বা ডিম্বাশয়। এই ডিম্বাশয়ে তখন ওই জিনিসটা তৈরি হয়। ওভারিতে যে আবরণ থাকে পেরিথেলিয়াম, সেখানে ভাইরাসটা আক্রমণ শানায়। অমনি ওখানকার ইমিউনিটি সেলগুলো লিম্ফোসাইট ভাইরাসটিকে ধ্বংস করতে করতে উঠে পড়ে লাগে। নিউট্রোফিল ও অন্যান্য ইমিউনিটি সেলগুলো বিশেষ করে কার্যকলাপ ওভারের উপর লেয়ারে, উপর লেয়ারে জীবাণুগুলোকে ঘিরে ফেলতে, বৃষ্টির লিকুইড ঘিরে অক্ষম রাখতে লিকুইড কন্টেনিং ভেসিকল তৈরি করে। এটাই সিস্ট। এই সিস্ট এক বা ততোধিক হতে পারে। জীবাণুর তীব্রতা অনুযায়ী পুরো ওভারিটাই পেরিফেরালি সিস্টে থাকতে পারে।
এবং দুটো ওভারিতেই এরকম হতে পারে, এখানেই পলিসিস্টিক ওভারি বলে। মাসিকের সময় যেহেতু ওভারিতে এফএস, এলএইচ, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোনগুলোর কনসেন্ট্রেশন বৃদ্ধি পায়, ফলে ভাইরাসের আক্রমণ বৃদ্ধি পায়। এই জন্য পেনফুল ইমিউন সেল ও ভাইরাসের আকস্মিক যুদ্ধ হলে ইনফ্লামেশন মাসিক হয়। এগুলো বললাম। তো এই এখান থেকে বাঁচার জন্য এই স্টেজটা, সেকেন্ড স্টেজেই লিভার যখন এফেক্ট থাকছে তখন কিন্তু তলপেটেও ইনফেক্ট করতে পারে। মানে যখন মেয়েদের পিসিওএস সমস্যা হচ্ছে, ইতিমধ্যে তার সাইনাসের সমস্যা থাকতে পারে, মাইগ্রেনের সমস্যা থাকতে পারে, ওই যে নার্ভের সমস্যা থাকতে পারে, শ্বাসকষ্টের সমস্যা থাকতে পারে, পেটের সমস্যা থাকতে পারে, খিদের সমস্যা থাকতে পারে, হজমের সমস্যা থাকতে পারে, লিভারের সমস্যা থাকতে পারে, ওভারওয়েট থাকতে পারে। লিভার থেকে ওভারওয়েট হয়, সবই থাকতে পারে। তাহলে লিভারের উপরে যা কিছু আছে সবগুলো হতে পারে ওই পেশেন্টের পিসিওএস। তো সমাধান কি? তাহলে তার হেভি মেটাল ডিটক্স করতে হবে। হেভি মেটাল ডিটক্সে যা যা ফুড খেতে হবে, আর সঙ্গে অ্যান্টিবায়োটিক ফুড, আর হরমোনাল ব্যালেন্সের জন্য চেস্ট ফুড, এটা মোস্ট ভাইটাল। ব্যালেন্সটা ঠিক রাখা এটা হেভি ইম্পর্টেন্ট। আর ওসিপি, স্ট্রেস, হাই প্রোটিন, হাই ফ্যাট, প্লাস্টিক, স্টেরয়েড, পেট্রোকেমিক্যাল, কেমিক্যাল, বিউটি ম্যাটেরিয়ালস, স্ট্রে ম্যানিমল অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে জিনিস। আর রইল আর কি আছে? নিজে এই যেটা দেখে নাও, যেটা তোমাকে বললাম। ঠিক আছে, 3 সোলারাটিন, এটা কাঁচামাল অ্যামাইনো অ্যাসিড। সালসালিন হামাইন, যেটা অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে আল্লাহ বলেছেন। অ্যামাইনো অ্যাসিডটা এই যে, এই যে অ্যামাইনো অ্যাসিড, এখান থেকে অ্যামাইনো অ্যাসিড থেকে এই প্রোটিন তৈরি হচ্ছে, যে দেহ তৈরি হচ্ছে। তারপরে এই যে তুলাবন, নুতফা, এটাকে তুলাবন বলছে, নুতফা তারপরে স্টেজে। তুলাবন মানে হচ্ছে যে ড্যাপ্লয়েড, ড্যাপ্লয়েড সেল, হ্যাপ্লয়েড সেল বললাম, ড্যাপ্লয়েড সেল হলো তুলাবন। তারপর নুতফা, তারপরে হচ্ছে মুজগা, আলাগা, মুখাল্লাক, দেহ। এটা আমি বের করেছি আর কি, ভুল হতে পারে, ঠিক হতে পারে, নিজে পড়াশোনা করবে, বুঝতে পারবে। এই যে মেনস্ট্রুয়াল সাইকেল, এটা সব কোরআন আয়াতে আছে। হ্যাঁ, কোরআন আয়াতে আছে, হতে পারে, না আর কিছু নেই। এই যে দেখো, ডিমটা ফুটছে কবে? 14 দিন, 14 দিনের মাথায়। এই যে 14 দিন, এই দেখো ডিম ফুটে গেল। ঠিক আছে, 14 থেকে 28, ঠিক মাসিকের মিডিল টাইমে ডিমটা ফুটবে। শেষের ধাপে প্রজেস্টন বেশি থাকবে, প্রথম হবে স্ট্রেচন বেশি থাকবে। যখন বাচ্চা আসবে না, তাহলে এ তো আমার দরকার নাই। তখন কি হবে? তখন যখন দেখবে যে বাচ্চা আসছে না, তখন এই ডিমটা কি হবে, এই এই জায়গায় যেখান থেকে বেরিয়ে আসছে সেখানে একটা স্পট তৈরি হবে, কর্পাস লিউটিয়াম বলা হয়। সেখান থেকে বেশি বেশি পরিমাণে প্রজেস্টেরন তৈরি হবে। যে বেশি পরিমাণ প্রজেস্টেরন তৈরি হবে, এই তো মুশকিল, তৈরি হবে, এই প্রজেস্টেরন এর বিরুদ্ধে কাজ করবে। বলে যে, হ্যাঁ, ইস্ট্রোজেন যে কাজটা করেছিল, প্রজেস্টেরন কি করবে? এটা তৈরি হলো, এ দেখছে যে আর তো কোনো কাজ নাই, এ তখন এই পুরো জিনিসটাকে নষ্ট করে দেবে, সেটিং হয়, মানে খসে পড়ে যাবে, তখন মাসিক হবে। তাহলে বাচ্চা না আসলে মাসিক হবে। যখনই মাসিক হবে না, বুঝতে হবে তার পেটে বাচ্চা থাকার সম্ভাবনা আছে। এবং সেটাকে আরো কনফার্ম করার জন্য, যেহেতু মাসিকের গন্ডগোল মানুষের হতেই পারে, এই জন্য 3 মাস পর পর ওয়েট করতে হবে। 3 মাসের মধ্যে যদি মাসিক একবারও না হয়, তাহলে মোটামুটি সিমটোমেটিক্যালি এটা কনফার্ম হওয়া যাবে যে তার পেটের মধ্যে বাচ্চা আছে। এখন তো পেটের ছবি, তারপরে প্রসব পরীক্ষা, অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য 3 মাস, 3 মাস মেয়েদেরকে সবসময় ওয়েট করতে বলা হয়েছে, ইদ্যত পালন করার জন্য। এই দেখো এখানে সব গ্রুপে দিয়ে দেবো, দেখে নেবে।
হ্যাঁ, 4 মাস ধরে তো বাচ্চাটা ইয়ে হচ্ছে, ওই সমস্ত অঙ্গ ডেভেলপ করছে। হুম। কাউকে মানতে হবে না, জানো তাহলে হয়। মেনে কি করবে? আর তো কিছু বিশেষ নাই। হ্যাঁ। হ্যাঁ। হুম। তো ডাউনলোড করে রাখোনি কেন? হোয়াটসঅ্যাপে রেখে দিয়েছো, ডাউনলোড করতে হয় তো। কোনটা গো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ কোনটা? হোয়াটসঅ্যাপটা এটা হলো। হ্যাঁ, তো ক্রোমে হোয়াটসঅ্যাপ অ্যাপ নাই? ডাউনলোড করে রাখলে ভালো হতো, পরপর দেখানো। হ্যাঁ, নেট নেই না, নেটে এনক্রিপ্ট করা। তোমাদের এই পর্যন্ত বিশেষটা বোঝা গেল, মানুষ সৃষ্টির রহস্য বোঝা গেল। লোভারি কেটে তো ভালো না খারাপ? আর জরায়ু? শহরের মানুষের জীবনযাত্রা যদি তোমাকে ধোকায় না ফেলে। ইমরান 199 নাম্বার চালাবেন। শহরের মানুষের জীবনের চাকচিক্য যেন তোমাকে ধোকায় না ফেলে। হুম। তারপর এটা খোলো, এটা খোলো, এটা খোলো। হ্যাঁ, খোলো। হেভি মেটাল ডিটক্সে কি আছে জানো কেউ? এই যে কি কি অসুখে কাজ করে একটু দেখে নাও। অ্যাংজাইটি, মাল্টিপল স্ক্লেরোসিস, বাইপোলার ডিসঅর্ডার, ডিপ্রেশন, ক্যান্সার, এক্সিমা, ক্রোনস ডিজিজ, এএলএস, অ্যামাটোপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, অটিজম, আলসারেটিভ কোলাইটিস, এডিএইচডি বা অটিজম, সোরিয়াসিস, সিজার, মুড সুইং, পার্কিনসন্স ডিজিজ, মানে নার্ভ রিলেটেড সমস্ত কাজে, সমস্ত অসুখে কিন্তু এগুলো কাজ করে। বুঝতে পারছো? তোমার দেহের থেকে অনেক কম, তোমার অসুখের থেকে অনেক কম। হ্যাঁ, গরিব মানুষ তো চিন্তা ভাবনাই গরিব গো। হুম। কি মানুষ?
স্যার এলিসের মানেটা কি বলেন স্যার? হুম এই যে এগুলা দেখালাম, তোমাদের ক্লাস হয়ে গেল তো তোমাদের। আর ক্যাটস ক্ল দেখেছো? ক্যাটস ক্ল, ক্যাটস ক্ল লেমন বাম দেখেছো? এটা দেখাও তো। বাকি সব গ্রুপে দিয়ে দেবো, দেখে নেবা, পড়বা। পড়াশোনা করছো কি? এই সামনে আবার পরীক্ষা কবে আছে? 22 তারিখে। ক্লাস আর কটা আছে?